সত্যি সত্যি যদি এরা আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চাইতো। জেনে দিছিলাম তো মায়ের হলানোর মতো হয়ে দিছে। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার ভিডিও আপডেট বা 29তম পর্বের আপডেট বা গেট টুগেদার পর্ব, যেটাই বলি না কেন। 29তম পর্বটি ছিল হচ্ছে ফারজানা আক্তার সুমিকে নিয়ে। ফারজানা আক্তার সুমিকে নিয়ে আসলে 29 আর 30-এর মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে আমার। ওর নাম হচ্ছে শাহনাজ, 30তম, যে তাকেও আমরা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছি, তার পরিবারকে। সেটারও একটা গেট টুগেদার হয়তো খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। তো আমি একটু নিশ্চিত হয়ে নিচ্ছিলাম যে আসলেই কিনা 29তম পর্ব কিনা। এটা প্রকাশ করা হয়েছিল 11ই জুন এবং এটা আমাদের আপন ঠিকানার 17তম সাফল্য, 17তম। এবং ইন টোটালি আমাদের সাফল্যের সংখ্যা আপন ঠিকানা, লস্ট এন্ড ফাউন্ড সমস্ত কিছু মিলিয়ে 48টা ভিডিও। এবং আলহামদুলিল্লাহ আমরা যদি শাহনাজেরটাও সফল করতে পারি তাহলে 49টা, এবং খুব শীঘ্রই আমরা হাফ সেঞ্চুরি পার করে ফেলবো। এবং আমাদের বলতে কোনো দ্বিধা নেই, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সেটা হলো যে আমরা তাহলে 49টা পরিবার হারা, নির্হারা সন্তানকে অনেক অনেক বছর পরে, কারো 10, কারো 20, কারো 25, কারো 30, কারো 40, কারো 45, কারো 47, কারো 50, এরকম বছর পরে আমরা তাদের পরিবারের ঠিকানায় ফেরাতে পেরেছি। আচ্ছা, 29তম ভিডিওটা যেটা নিয়ে ছিল ফারজানা আক্তার সুমি, অনেকগুলো ক্লুজ বলেছে এবং আপনারা দেখেছেন যে বিষয়টাকে আমি মোটামুটি ওখানে হাইলাইট করেছি সুমির কথা অনুযায়ী। যদিও সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে, সেটা হলো যে তার পরিবার তাকে বিক্রি করে দিয়েছিল 5 লক্ষ টাকা দিয়ে, এরকম একটা ব্যাপার ওখানে চলে এসছে। সেখানে কিছু কনফিউশন অ্যারাইজ হয়। প্রথম কনফিউশনটা হচ্ছে আমার নিজেরও, কারণ সে বলেছিল যে 5-এর পরে কয়েকটা শূন্য ছিল, এবং এই স্ট্যাম্পটা তাকে তখনই দেখানো হয়েছে যখন তার সঙ্গে যারা তাকে রেখেছিল তাদের কথোপকথন হচ্ছিল, রাগ হচ্ছিল, বাকবিতণ্ডা হচ্ছিল। তো রাগের মুহূর্তে এরকম একটা স্ট্যাম্প বের করে দেখানো, সেটা আর ওই সময় আসলে সুমির যে পরিমাণ লেখাপড়া, তাতে আসলে এটা 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছিল না কি হয়েছিল সেটা বলাটা খুব মুশকিল। আবার একই সাথে এটাও সত্য যে 5 লক্ষ টাকা দিয়ে যদি ওকে দিয়েই দেয় ওখানে, তাহলে প্রতি মাসে গিয়ে কেন টাকা নিয়ে আসবে, এটাও একটা ব্যাপার আসে। এটাও অনেকেই কোয়েশ্চেন করেছেন। তো সেই জায়গাটা থেকে আমাদের এই বিষয়টা শুরু হবে। এবং আরেকটা বিষয়, সেটা হলো যে সুমি যেসব কথা এখানে বলেছিল, সমস্ত কিছু বিষয় তার বাবা মাকে নিয়ে, সেটা জানার পরে আমি বলেছিলাম ভিডিও শেষের দিকে গিয়ে যে এত কিছু জেনে তার পরিবার তাকে আসলে নিতে রাজি হবে কিনা। তো সেই জায়গাটিতেও আমরা একটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা দেখেছি। তারা যখন জেনেছে, জানার সঙ্গে সঙ্গেই তারা মেয়েকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। তো সেটাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে মেয়েটাকে যে তারা যদি বিক্রি করে দেয় বা সেলই করে দেয়, তাহলে আমি আসলে এই শব্দগুলি ব্যবহার করছি বোঝানোর জন্য আপামর জনসাধারণের, কারণ শব্দগুলো আসলে নিজের সন্তান বিক্রি, এটা আসলে ইটস নট দ্যাট কাইন্ড অফ চিপ ওয়ার্ড, ইটস নট ইজি ওয়ার্ড টু সে। তো সেই জায়গাটা থেকে আমি মানে যেটা আমার কাছে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাপলা আছে কিনা। তো পরিবার চলে এসছে, পরিবারকে আমরা অফিসের বাইরে রেখে এসছি, মানে বাইরে রেখেছি, ইনফ্যাক্ট দেখা হয়নি আমার সঙ্গে এখনো। আর সুমি অলরেডি আমার স্টুডিওতে আছে, সুমির সঙ্গে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার। দেখা হয়েছে বলতে আজকে অফিসে বেশ কয়েকবার দেখা হয়েছে, কারণ সুমিকে আমি রিসিভ করি অফিসে। একটু আগে আমি অফিস খুলেছি, তখন সুমি চলে এসছে তার পরিবারকে নিয়ে, মানে বর্তমানে যে যার তত্ত্বাবধানে সুমি এবং সুমির হাজবেন্ড, তার বাচ্চা এবং আরো একজন ধর্মের ভাই, তারা এসছেন। তো সুমিকে আমি বসিয়ে রেখে ইন্ট্রোটা দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের এই ভিডিওটা টোটাল 5টা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে উপক্রমণিকা বা সূচনা পর্ব, যেটাকে আমরা বলি, বা ইন্ট্রোডাকশন, যেটা আমি দিচ্ছি এই মুহূর্তে। এরপরে হচ্ছে সুমির সঙ্গে আমরা কথা বলবো যে সুমি কিভাবে জেনেছে যে তার পরিবার পাওয়া গেল, আমরা জানিয়েছি নাকি কার মাধ্যমে সে জেনেছে এবং সে যোগাযোগ করেছে কিনা। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এবং একই সাথে আমরা আপনাদেরকে এনশিওর করব যে আমরা কিভাবে জেনেছি সে বিষয়ে মহিউদ্দিন বলবে, আরিফ ভাই বলবে, এবং আমাদের প্রাথমিক সোর্স কি ছিল তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তৃতীয় পর্বে হলো আমরা সুমিকে ভিতরে স্টুডিওতে রেখে সুমির পরিবারকে এখানে নিয়ে আসবো এবং তাদের কাছে আমরা একই প্রশ্ন করব যে আপনারা কিভাবে জেনেছেন, কার মাধ্যমে জেনেছেন, কিভাবে হারিয়েছিল, যে বিষয়গুলো এখানে এসছে সে বিষয়গুলো সত্য না মিথ্যা, যেসব ক্লুজ উনি বলেছে সেগুলো মিল আছে কিনা। এবং তারপরে হলো আমরা সুমি চিনতে পারে যাকে, সেই রকম সবচেয়ে পসিবল যে মানুষটা, সুমিকে এখানে বসিয়ে রেখে তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্ব। এবং তারপরে সুমি যদি চিনতে পারে তাহলে তো হয়ে গেল, সুমি যদি চিনতে না পারে তাহলে যে হিডেন ক্লুজগুলো আছে, বাকি বিষয়গুলো আছে, সেগুলো সামনাসামনি বসে আমরা ডিসকাশন করব। এবং তারপর সুমি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা সুমির পরিবার, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সুমির পরিবার না, খুব স্বাভাবিকভাবেই এটা। আর পঞ্চম পর্ব হচ্ছে যারা সবাই এসছেন, এই লতায় পাতায় আত্মীয় স্বজন, তাদের সবার সাথে আমরা মিলিত করে দেবো। এবং
আমি শেষে একটা এক্সট্রা দিয়ে দিব। সো এটা আপনারা জানেন যারা আপডেট ভিডিওগুলো দেখেছেন, আপনারা সবাই অপেক্ষা করছেন, এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। আসলে অনেকেই আসেন শুধুমাত্র পার্টিকুলার মোমেন্টটা দেখার জন্য, যে মায়ের সঙ্গে এত বছর পরে মিলন হলে এটা কেমন লাগে দেখতে। তো ঠিক আছে, দেখবেন, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে অনেক সময় কোয়ারি তৈরি হতে পারে। ঠিক আছে, তো আমরা ইন্ট্রোটা দিয়ে দিলাম, এবার আমরা সুমির কাছে যাব। সুমির পরিবার অলরেডি স্টুডিওতে আছে। আমরা সুমির পরিবার মানে হচ্ছে যে পরিবারের কাছে সে বড় হয়েছে এবং এখন যেভাবে সে আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। চলুন আমরা দ্বিতীয় পর্বে যাই। সালামু আলাইকুম। আসলে তো একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? আমার নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা। কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা। হাই। মামা হাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কথা বলতে হবে না, ওই থাকলাম। এটা আপনি একটু মুখের এটা করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের এটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো চেনেই আমাদের দর্শকরা। সুমি আপনি, উনি আপনার কি হয়? হাজবেন্ড। ভাই আমি মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিওর সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ে শাদীর বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, বলেন না, বলেন বলেন কি হয়েছে। আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? ওর তো বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা। আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো খোঁটা দিছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটাখুটি কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবনটা একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না, তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নেবে না। মানে ও আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর বাবা মা নাই, ওর কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, বিল্ডিং বানান না? এটাই কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি আগুনে পেশায় ছিলেন? আমি লেখাপড়া করেছি, তারপরে কোথায় পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইনে। আচ্ছা, তো এখন কাজকর্ম কেমন চলে করোনার মধ্যে? মোটামুটি চলে। হালাল রুজি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার, বাচ্চা কাচ্চা একটাই। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ। কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে, কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি। সেলুনের দোকান। আচ্ছা, আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয় আমার। ভাই বলতে পরিচয় কি কি? পরিচয় আর কি, আমরা এক বাসাতে থাকতাম, তো তাই ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা, আচ্ছা তার 2 মেয়ে, আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সে এখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন অভিভাবকের জায়গা থেকে। আচ্ছা, তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7-8 বছর ধরে চেনেন। তো ওনার বাবা মা খোঁজ পাওয়ার জন্য কি আপনি জানতেন বিষয়টা আগে থেকে নাকি আজকেই প্রথম জানলেন? জানছি আগে, কিন্তু জানছি অল্প দিন ধরে, কিন্তু আমি তো জানি না যে এখানে মনে করেন লাইন ঘাট দিচ্ছে, দেওয়ার পরে ভিডিও সার্চে, ভিডিওতে দেখলাম। বুঝতে পারছি। এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা, ওদের মানে সবাইকে দেখলেই চিনবেন? জি। আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়ে গেল। আর যদি চিন্তা না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মেলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটা কি আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না। তা আমি তাদের নিজের সন্তানই হয়ে থাকি, তাহলে এই কাজটা কিসের জন্য করলো? আচ্ছা, আমার উপর আপনি জিজ্ঞেস করবেন, আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে চিনতে যদি পারেন তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে আমাকে। কোন হাসান? কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা, তা ও উনি জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা, উনি সে কিভাবে? আর কি এগুলো দেখতো। আচ্ছা। আমার ঘরে তো টাচ মোবাইল নাই, তো সে আমাদের প্রতিবেশী ছিল, তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না না না, ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবার আমরা পাইছি, ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে, কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিছে? এই খবরটা সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজ গুলো তো সে দেখাইছে। এই খবর সে দিছে যে আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা, আমাদের অফিস থেকে ফোন দিছে কখন?
আপনাদের অফিস থেকে ফোন দিয়েছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যার দিকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন, ওনার নাম জানেন না? ওনার নাম তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ অবশ্যই আমি নাম বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা। তারপরে ফোন দিয়ে কি বলছে বলেন? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে, বা যে কদিন আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি তাদের সামনে বলবেন। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? স্যার আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে, এসে বাকিটা আমরা সামনে। আচ্ছা, ওইটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো উল্পাল্ট পাকা ফেলছেন। আর দুই নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন, এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই ফেসবুকে, মেসেজ স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে? তোমার হাজবেন্ডের সঙ্গে ওনার সঙ্গে কথা ওনাকে হয়েছে? বলার পরে ওনাকে আবার আপনার সাথে কথা হয়েছে? কি বলছে উনি? উনি বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি পেলে আপনি কি খুশি? আমি করে বলছি আমি অনেক খুশি, আচ্ছা, কারণ আমার একটা বাচ্চা আছে, রাস্তায় গেলে নানা করে ডাক। এই ও ডাস্টবিনের কাছে যেন না যায়। ও আচ্ছা, ও আচ্ছা, হারাতে গেছে। ও আচ্ছা, 2 বছর বয়সী কিভাবে ডাস্টবিন? দ্যাটস গুড, বুঝিয়ে ভেরি গুড, এটা। ভেরি গুড। তুমি বুঝো ওখানে কি ফেলতে গেছে? চকলেটের খোসা। পুরে ছিল। হ্যাঁ, আর এই জায়গা অথবা এই জায়গাটা তিল আছে আমার মেয়েটা। এটা আপনি চেনেন? আচ্ছা, জানেন। আচ্ছা, ঠিক আছে, আপনার মেয়েকে আমরা এক এক করে নিব, দেখি আপনাদেরকে চেনে কিনা। আমার যথেষ্ট কনফিডেন্স আছে সে আপনাদেরকে দেখলে চিনবে, কারণ 8 বছর বয়সে যেহেতু হারাইছে নিশ্চিতভাবেই চিনবে। আমার ব্রেনটা খুব ভালো বুঝছেন? আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি প্রথমে মাকে নিব, তারপর বাবাকে নিব। আপনার এখানে বসেন। সুমি, জি আপনার বাবা মায়ের কথা অনুযায়ী এবং আপনারও সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, আপনি হারাইছেন আজ থেকে কত বছর আগে সেটা আমি জানি না, বাট আপনার বয়স 7 থেকে 8 ছিল ওই সময়টাতে, এবং আপনি লেখাপড়া জানতেন, কারণ ওই কাগজে আপনি হচ্ছে আপনার বাবাকে আপনি লিখছিলেন বা সাইন করছিলেন, এরকম একটা কিছু। ঠিক আছে, আমি ঠিক বলেছি? আচ্ছা, তো সুমি, এখন কথা হচ্ছে যে এটা কত বছর আগে হতে পারে হারানোটা? আপনার বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক হবে 22-23। 2004 সাল বলেছে বোধহয় উনি যেন মা, যিনি মা, 2004 না 6। তো সেই হিসেবে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা 14 থেকে 16 বছর আগের জি। ঘটনা, 16-17 বছর আগের ঘটনা। আপনি বলতেছেন যে মা বাবাকে দেখলে আপনি চিনবেন নিশ্চিত? আমার ফর্সা, তার গালে এখানে একটা তিল আছে। আমি জানি না, আমি ভিডিও করছি একটু আগে, তার গালে তিল আছে কিনা, কিন্তু আমার বাবা খাটো করে। সত্যি সত্যি যদি এরা আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে, যদি আল্লাহ চায় তো। আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো কথা সত্যি বলেন নাই তো? না। আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই বলছি। ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পেছনে অন্যতম কারণটা হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যেতেছে সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব, এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন? কোনটা নেবেন? ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি কোশ্চেন। ধন সম্পদের দরকার নাই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, এটা করা উচিত না, তারপর আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। আমরা ছোটবেলায় পড়েছি, তাই না? ওই ছড়াটার মধ্যে আরো ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দিই, আমরা যাতে ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই, বাবা মা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তার মধ্যে মাকে দিয়ে, হ্যাঁ, তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপরে জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। তো এটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। হ্যাঁ, এবং দেখবেন অনেক সিএনজির পেছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি। হ্যাঁ, রিক্সার পেছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের আমাদের ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি এই কথাগুলো জি বলেন। এই সাইনগুলো নিয়েছিল সম্ভবত 2004-এর শেষের দিক না শুরুর দিক দিয়ে বোধহয় নিয়েছিল এই সাইনটা। ওই সময়ের কথাই আপনার মা বলতেছিল যিনি দাবি করছেন। তো আমি কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, ট্যাগ করি। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক, তাতে করে আমাদের ছোট ছোট ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এটাই হচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্টে মাকে নিয়ে আসবো।
এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কি হয়। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। মহিউদ্দিন ওনার মাকে মাকে মা যিনি বলছে উনি তো অনেক পাঠান। এত ফাঁকা করো না। সবাই চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ চিনতে পারছেন? নিয়ে বসেন, ওনাকে কাঁদতে দেন, উনি যা করে করতে দেন। হ্যাঁ পুরা ডাক্তার দেখি একটু। কান্দো না, শক্ত কান্দো, কেমন তো পাইছো? কাঁদতে দেন, যদি কাঁদতে চায় বাধা দেন না, উনি করুক ওনার মতো করুক। আপনি আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে, তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? কাকি কথা বলছেন, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন? হ্যাঁ সামনাসামনি প্রথম দেখছেন? নিয়ে গেছিলাম, আনতে গেছিলাম, ওরে বলছেন সেই সময় আছে না। সে সময় আসে নাই? কত বছর আগে হারাইছে কাকি? ওই 8 বছর মনে হয়। না না, কত সালে? সাল 2004 4 সাল, তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। এই 17 বছর পরে দেখলেন প্রথম? জেনে দিছিলাম তো, মাইরে ফেলানোর মতো হয়ে দিছে। দজ্জাল মহিলা, ওই মহিলাটা জানাই তো বলছেন বিটানা ভালো ছিল। মানুষ চিনে যে না, তোমরা দেখো না। আচ্ছা কথা বলেন, হ্যাঁ তারপরে আমি আসবো। বলেন মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা, যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ আর কি জিজ্ঞেস করবো? হ্যাঁ বড় বোনে যা কয় তাই শুনছে। বড় দুলাভের কথা, এই কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করতে করছি রে মা, করছি। তুমি তোমার নাম করবে না, আমার ভুল করছো। আমি তোমার আনতে গেছিলাম না গো, তাহলে ওই দিন ওই কথা গিয়ে বাইরে ভালোবাসি তোমাকে চলে গেছিলাম। আমি কি পারি গো বাপে, 10 টাকা ভাবতে পারেন না মা, 50 টাকা ভাবতে পারে। আল্লাহ তুমি সহায় আছো, আল্লাহ মেয়েতে 7 বছর পর আল্লাহ। ওর ওই মায়ের বকাটা মনে আছে, যেরকম মেয়ে আমার দরকার নাই, মেরে কেটে ফেলানো, ওই যে কথাটা বলছিল সেইটাই ও মাকে জিজ্ঞেস করছে। দেখেন বাচ্চাদের মেমোরিতে কি জিনিস লাগছিল, বুঝছেন কিছু কইলি রাগে ঠেলে চলে যেত। ওইটাও মনে রাখছে, ওইটাও মনে রাখছে। হয়তো রাখছে না, কিছু করলে ভয় দিছিল। সুমি আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? জি। আর কোথায় জানি কি বলেন আপনি, মুখে তিল না গালে তিল? দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল তিল আছে। ও আপনার মুখে, আপনার মেয়েরও তো তিল আছে। আমার মেয়ের ওইটাই যে চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি, আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন, একটু পরিষ্কার হয়েছে না? এই স্যাংরা ছিল আরো, আমার শুকনা ছিল বুঝছেন, একবারে শুকনা। কারণ বাবাকে নিয়ে এসে, বাবাকে দাও এদিকে চেপে। আপনার বাবা এই পাশে পড়বে, থাক ঠিক আছে সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি?
আপনার বাবা? জি। তোমার তো ভুল বুঝাইছে, ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিন মায়ের একটু ভুল বুঝাইছে, সেদিনই ভুল বুঝছে। যে স্ট্যাম্প পেপারে সই দেওয়া ছিল, যেদিন আমি আব্বা লাস্ট গেছিল, আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও, আমি কিন্তু থাকবো না, আমার ভালো লাগে না। তুই যদি বলি আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো, তারপর তুমি এসে নিয়ে যাও, আমি তোরে নিয়ে রেডি করে দিয়েছি। তুই কইছে না বোন যাবো না, নতুন গাড়ি কিনছে কক্সবাজারে যাবো। না, আমি ওই কথা বলিনি। আমি না বলছি আমি জানলাম কেমনে? তুই আমার কাছে বসলি, আমার নাস্তা দিলি। নাস্তা দিলাম, পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচ্চিটা লাথি মারলো না খারাপে। পোলাপান কি বলা যায়, কোন বাচ্চা কাছে এক জায়গায় থাকলে না আমি কি তাদের সামনে বাচ্চাটা শাসন করতে পারি? তখন আমি বললাম, সে বললো তাহলে ঠিক আছে, শীতের মধ্যে আমি এসে নিয়ে যাবো। তখন তার ওই আগে তো লোকটা দুর্ঘটনা ঘটাই দিলি। পরে আমাদের লোকটা কাম বললো দিয়ে তুইও কাম যে দিলি। ঠিক আছে নিয়ে তোর life যায়। টা তুই নিজেই নষ্ট আব্বুর করলি। সামনে ওরা শিকার গেছে, কিন্তু আব্বু যে চলে গেছে, পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাবো বাবার সাথে। তখন সে আমার হাত ধরে আমার অনেক মারে, ওয়ালের সাথে মাথা বাড়ি দেয়। আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি ই করে যে আমার মায়ের নিয়ে আসছি। তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস, তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিছে, পুলিশ আসলে তোকে কেউ নিতে পারবে না এখান থেকে। আমি বিশ্বাস করি না। তুই তো বুঝাচ্ছিস যে কয় টাকা দিছেন আপনি, আমার কি জন্য বেচছেন? দুজনে ইসলামে তো আমি লিখে দিছি, তাহলে তো তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না, আমি আমার আব্বা মুখে যতটুকু চিনি যে কাইটে গাঙ্গে বাসি দেবো, কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না। তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায়, এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার এমন ছিল না। কিচ্ছু ছিল না, সাদা টাকা কাগজ ছিল। সাদা কাগজে সাইন করছেন? হ্যাঁ, তাহলে কি বুঝবো কোনে? তো এখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝে আমাকে বুঝতেছে, কয় তুই এই দেখ 5 লাখের, এই যে আমাকে আমি বললাম না যে 500 টাকা আমি টাকার এমন, তখন অতটা বুঝে সারি নেই। তো আমাকে বলছে তোর বাপে দেখ তোর বেঁচে ফেলেছে, তোর আর কোনদিন তোর বাপে নিয়ে যেতে পারবে না, পুলিশ আসলে তোর বাপে নিতে পারবে না। তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার কিছুদিন আগে মা তাদের সাথে কিনে ঝগড়া হয়েছে আমি জানি না, মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল, ওই মহিলার ওই রুমে দরজা লাগা দিয়েছিল, আমি রান্না করেছিলাম। তখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট কই এরকম মেয়ে আমার দরকার নেই, ফাঁসিতে ঝুলাই ফেলার। তখন আমি কি করবো? উনি এসে কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না, তা আপনি জোর করে নেবেন কা? আর আপনার স্বামী এসে মেয়ে তো মানে ভুল বুঝাইছে, বুঝছেন? মানে আমরা দুজনে স্বামী স্ত্রীর একটা জ্ঞান লাগছে, সেই দিন কইছে যে আমার মেয়েকে আমি ই করবো, তোমার ই করতে দেবো না, এর জন্য। আচ্ছা কাকি, আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? রিক্সা ওই সময় তো চালাতো। ঢাকায় রিক্সা চালাতাম, যখন ঢাকায় ছিল। দুইটা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল? ভাই নতুন ঢাকায় আসছি, বুঝলেন আমি ঢাকায় কখনো নতুন আসিনি। আসছিলাম, বুঝছেন? নতুন আসছি, মাথা তো মাটিও নেই, ছাদও নাই। চিনি নেই। একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, আর জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তাই তো বোঝেনি। নুনান্তি পান্থা পুরো। আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন। 2 শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসে দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটার প্রমাণ থাকা উচিত। নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনীয় পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবেও, ওর ভরণ পোষণ আপনি পরিমাণের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবে পালন করেন তাকে। প্রথমত দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে, তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশুদিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এইরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন না সেই সময়, ওনারা কোনো জিডি করেন না। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা উনি জাস্ট ওনার নাকের সামনে দিকে আছে বা কানের সামনে দিকে আছে, বেঁচে গেছেন। তো এইগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেনি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন, ওকে ঠিক আছে সেই জন্য নিছেন। তারপরও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনির জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবেই কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগান। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না কাজে লাগানো, কারণ এটা
লতে যে ব্যাপার স্যাপার আছে সেই অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবে রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে, না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটায় কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা সেলফোন কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট। এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হচ্ছে হলো একটু টিকটক করতে পছন্দ করে। আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো ভদ্রমহিলাকে। তো উনি ওনাকে গিফট করেছে, এবং এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন কি অন্য জিনিস, বাট এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী। ওই কিশোরীটা হচ্ছে ওর বাসার কাছের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে মানে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, হ্যাঁ, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ভেরি সরি। মেয়েরা তো পাইছেন, কি বলবেন মেয়েরা আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন। ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? ওরকম তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওরকে নিয়ে যাওয়ার জন্য? আমার জানেন একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মনে আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর, আমার ওয়াইফ, আমার মা ভাই, আমার ফ্যামিলি সবার কাছে যে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, ওনার একটা মেয়ে আছে, একটু মাথা ব্রেন শর্ট, ওর আর আমার একটাই কথা যে আমার মেয়ে একদিন, আমার মৃত্যুর একদিন আগে উঠলে আমার সন্ধান পাবো এবং দেখবো। আল্লাহ আমার সহজে নেবে না, একটা নজর দেখার পর আল্লাহ আমার নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নাই। পাইছেন তো আজকে? এবং সবচেয়ে বড় আমার মা কথা, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মনে গেছে, আমি না মা, আপনার মা? হ্যাঁ, আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছি মা তুমি দোয়া করো মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় জীবন চলার ক্ষেত্রে, কিন্তু আমি আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে। আমার দুটো মেয়ে, দুটো হাড়। আমি তো লেখাপড়া শিখিনি, ওদের শিক্ষা দিতে পারিনি, কিন্তু এদের দুটো বোনের একটা দোষ ছিল কি জানেন, এই মেয়ে, আমার এই মেয়েটা একটু ভয় ছিল, অন্যায় টন্যায় করে এটা চর্চা পদ্ধতি দেয় না। আমার ছোট মেয়েটা এই একই চেহারা, এদের তাদের পাল্টা সবাই বলতো জমক মেয়ে। আমার তো তো নিয়ে আসতাম দেখতেন, জমক মেয়ে সবাই বলতো। এর তখন 7 বছর, ও তখন 3.5 বছর বয়স, অর্ধেক ডিফারেন্স। আমার ওই মেয়েটা বলতে আপু চেহারা আমার চেহারা কি এক, এই যে পরশুদিন আপনাদের এই ভিডিও দিয়ে আমার মেয়ে নফল নামাজ পড়তে, ফরজ নামাজ পড়বে, কাল্লা আপনারা দেখছে, আপনার কানে হেডফোন দিয়ে আপনার কাবু ওই লোক সালাম দিয়ে দোয়া করো, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ। আমি কি আমার তুমি কইছো যে মরার আগে আমার সমীরে দেখাবে, তারপর তুমি মরে যাবো। এই সবসময় মানে ফোন দিতে চলেছে, এই ঘন্টাখানেক আগে আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, মানে চার্জনেই বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নাই, শোনেন আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না? অনেক অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার কি সন্দেহ ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে, ভাই আমার মাতা অনেক কান্নাকাটি করতেছে, যে পারলে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হচ্ছে হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে আরো জিনিস থাকতো। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার আবার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছেন, আমি ওরা ভালো মন্দ খাইছেন, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি বাসছেন, আপনার কাছে চলে যাবে। এরকম মনে করেন যে আমি নাম বলতে পারবো না, অনেক জায়গায় এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি যে মারে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার বেরাকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, এর ব্রেন খুবই ভালো ছিল, বুঝছেন? যে বেরাকে যেত সেই জায়গাটা যে প্রধান শিক্ষক ছিল, ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে জাবিব ভাই আপনার একটা সোনার মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরায়ও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে
সামনে কোরবানির ঈদ, এবারে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি একসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এটা আপনার পরিবার, তাহলে আর মিলানোর কোনো দরকার নাই। বাইরে সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া, আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার বারুইপাড়া ও মা বাস তো নানা বাড়ি মা, না দাদা বাড়ির নাম মনে নাই আমার, আমি কি করবো? আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা সফল। যেটা মনে আছে ওটাই করছি। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলেন সবার সাথে আপনাদের দেখা করে দিই। এই জায়গায় তখন যোগাযোগ করছি, 5টা বছর আগে করতি, 10টা বছর আগে করতি, এই জমাটা। কিন্তু কাকা, এটা তো 5টা বছর আগে ছিল না, এটা তো হয়েছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হয়েছে এটা একটা ঘটনার মধ্যে দিয়ে। তুই যে দেখছিস সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা, কারণ আমরা এতটা বুঝতে পারিনি যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখেন কত সফলতা হয়েছে। আমার ছোট মেয়ে নাতি, সে টাচ মোবাইলে সবকিছু পারে। এবং এই সাফল্যের দাবিদার, আমি একদম ব্যক্তি মানুষ হিসেবে বলতেছি, রাজনীতির সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে এই সাফল্যের দাবিদার যদি বাংলাদেশে একজন মানুষকে দিতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সে ডিজিটাল বাংলাদেশ করছে বলেই এটাকে অনেকে অন্যভাবে দেখবেন, বাট আমি একদম অন্তর থেকে বলতেছি, এটা আমার একদম ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা থেকে। ডিজিটাল বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের, যদি আমি একবারে অন্তঃস্থল থেকে বলতেছি, ব্যক্তি পর্যায়ের যে সুফলটা, সেই সুফলটা হলো এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটানো যায়, যে একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় নেটওয়ার্ক করা যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শতায়ু দান করুক। জি, আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এক ডাকি সারা দিয়ে এখানে আসছেন। আমি নিজেই খুব কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত আপনারা আসবেন কিনা, ও যে কথাগুলো বলছে। টাকা পয়সা ছিল না আমার ভাইয়া, টেনশন করে না, ওইটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে, তো চলেন সবার সাথে মিট করে দিই। এটা খুলি। হ্যাঁ, এদিকে না আমার আমার নাকের তিল আমার মেয়ের যেখানে তিল, সবাই গেল কথা মেয়েটা রাখি রে, যে মেয়ের বাপের মুখ পায় সে মেয়ের কপালে সুখ হয়, তো এটা ভুল ধারণা। না না, সুখ হয়েছে, তাই যে সুখ প্রত্যেকটা জীবনের তো একটা ইয়ে থাকে না, চড়াই উতরাই থাকে। ওরা কই নিচে চলে গেছে? ওদেরকে আসতে বলো, সবাইকে আসতে বলো। দেখেন তো এদেরকে চেনেন নাকি? চেনেন? নানা মরে গেছে 9 বছর, নানি বছর 3 বছর, দাদু মরে গেছে 4 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি গাছ তুলে যাইতেছ, তুমি এই সামনে একজন এই তেরুনি। যান আপনার পাশে বসে। আমার চিনছিস? না, কত খেয়াল লাগে। আচ্ছা, আমি কি দেখ আকরাম মামা চেনেন না? মাঝে খেলার কোলা সাইকুল ভাইয়া, ওরা ওর ওদিক খেয়াল থাকবে না। আকরাম দেশের ভাই, ওরা চিনবে না। আমি তো ভাই, জেসমিনের বড় ভাই। তোমার জেসমিন জেসমিন চিনিস না? এত অগ্রপর নেই। আকরামের কথা মনে থাকবে বুঝি না? আকরাম বড় ভাই কথা মনে থাকবে। বসে আছে গাউস ভাই কথা মনে থাকবে, কিন্তু সাইকুলের কথা মনে থাকবে না কেন? এর সঙ্গে এত রিলেশন ছিল না। মামা না, কি লাগবে? এই মামার বড় তুলে আপনার জামাই একটা ফোন দেন, নিচে চলে গেছে বাচ্চাকে নিয়ে, তো ফোন দেন। কি আমার কথা কারেক্ট হয়েছে? ওই যে নাতি আপনার আর ওই যে আপনার জামাই কথা কারেক্ট হয়েছে আমার? আমি দেখে পাইছি, তুই বাচ্চারা দেখে পাইছি, আমি চেহারাটা দেখে। আমরা যে রাতভর দেখছি না আপনাদের ওরে কান্দারে হোসনারে ভাবলে কি এমন যে এত আন্তরিকতা, এরপরে এত টান। কে সে? আমার বাপ মা, কে সে? মানে আমার এই আমার মেয়ে ও, একটু মাথা শর্ট বুঝছেন, আচ্ছা একটু কান্দা, একটু খাওয়া নেই, তার স্বামী সন্তান সব ফেলাই দিয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ কোন সময় ফিরে আসবে, আমি এটা শর্ট দেবো কি আর, এটা হলো মানে ভালোবাসার শর্ট আর কি। তাই খালু আমি বলছিল যে আমার বোন বেঁচে আছে, মরিনি। আপনার কথা শুনে আমার কথা মিলছে যে আমার বোন 20 বছর হোক 60 বছর হোক, আল্লাহ একদিন হাতে পাত্রের কথা শুনে দেখা করে দেবেন। আমিও কইছি ও যেখানে খাওকে দিল কথা বল আল্লাহ মিলে এদিকে মা আমার কাছে তো সে বড় হয়ে গেছে ছোট বোন হ্যাঁ কাবু আর তো শাস্তি এটা মাইয়া ও তো কাবু আর উনি তো ভালো শাস্তি কোরআন ঠিক করে ওরা সেই 10-3 মাস ও তো কথা ঘন্টা ঘন্টা ফোন করতে শোনানো খবর তো আন্টি দাও কি আর আমি তো আন্টি পাইনি। আর তোর বোন তো কাল দান দেয়া নামাজ পড়ে, নামাজ পড়তে উঠতিস না। আর এই সাহেবরে যে হেলমেট পরা দেখছে না, তারপর উনি বিমানের মধ্যে বসে সাহেব বা ওনার তো কানে থেকে খুঁজে আমার সাথে কিছু কথা দিচ্ছে। আমি মারে বিমান না ওটা ওটা অফিস উনি ওই যে নেটে ছাড়ে, তাই একটু কম না কানে দিলে খুলে ছাড়বে। দেখাবে এটা, এটা ফেসবুকে দিতে হবে ফেসবুক ছাড়া না, টিভিতে দেখা যাবে না। না।
ইউটিউবে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আব্বু বাবা না তা কি আপনার শ্বশুর সাইকেলে দিলে বসতে দে। আপনার ওয়াইফ চিনছে, সবাইকে চিনছে। না আমি সেদিন আমি ভয় লাগবে না। প্রথম দেখছি এ ভাইয়া, আব্বু হাসি না আমার একটা বাবু আছে তোমার মতো। এ ভাইয়া, আচ্ছা, হঠাৎ ঘন্টাখানেক পর দেখছি না, হঠাৎ আপনারা দাঁড়ান, আপনিও দাঁড়ান, আপনিও দাঁড়ান, আপনি দাঁড়ান। আর এখানে দাঁড়ান, পুরো একটা ফ্যামিলি। আপনি দাঁড়ান, কাকি দাঁড়ান, এখানে দাঁড়ান। একটু যাবেন, শ্বশুরের কাছে যাবেন। বাপের মেয়ে তো বাপের মেয়ে তো বাপের মেয়ে। মাশাআল্লাহ, ভালো থাকেন আপনারা। দোয়া করবেন আমাদের জন্য, যারা চেষ্টা করছে তাদের জন্য। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি শেষ করি। থ্যাংক ইউ। আমাদের সাথে যে পেপারের ফর্মুলাগুলো আছে ওগুলো শেষ করলাম। ওই যে মামা চল আমরা নিচে যাবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, তো এই হচ্ছে আমাদের 29তম পর্বের আপডেট। আমি আবারও বলতেছি, এই ভিডিওগুলো একেবারেই র প্রেজেন্টেশনে থাকে, যা হয় এখানে যেভাবে হয় সবাই আমি উপস্থাপন করি, সেভাবে উপস্থাপন করলাম, যাতে করে এগুলোর অথেন্টিসিটি নিয়ে কখনো কোনো প্রশ্ন না ওঠে। আমরা কাজ করি যে বিষয়টাতে, সেটা হচ্ছে ক্লুর বেসিসে। আমরা ডিএনএ টেস্ট করি না, তবে আমরা দুই পক্ষকে উৎসাহ দিই ডিএনএ টেস্ট করবার জন্য। যেমন আজকের এই ঘটনাটা, দুই পক্ষকে চিনেছে। এখন আপনি কি যদি ওদেরকে বলেন যে আপনারা ডিএনএ টেস্ট করেন, তাহলে কেমন হাস্যকর হয়ে যায় না বিষয়গুলো। তো আমরা এই ধরনের কেস নিয়ে কাজ করি। যারা চিনতে পারে না তাদেরকে আমরা বলি ডিএনএ টেস্ট করেন সমস্ত ক্লুর বেসিসে, এবং এরপরে যদি লিগ্যাল প্রসিডিউর কোনো কিছু মেনটেন করার দরকার থাকে আপনারা মেনটেন করেন। তো এই দুটো হচ্ছে আমাদের লিমিটেশন, বাট ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সেগুলো হয়তো ভবিষ্যতে আমরা কাটিয়ে উঠতে পারবো। আপন ঠিকানা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিক, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আপন ঠিকানাকে যেন আমরা সবাই অন্তরে ধারণ করে আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি এই জায়গাটাতে, বিশেষ করে ডিজিটাল মিডিয়াটাকে যাতে আমরা পারফেক্টলি ইউজ করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই মিলে, আমার টিমের জন্য দোয়া করবেন, আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। ও একটু অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে। আমরা সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর আরিফ ভাই যে কথাটা বলেছে সেটা হচ্ছে, আমি শেষ করি। আমাকে ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার অনুরোধ করেছে যাতে করে আমি বলে দিই এটা। সেটা হলো যে একটা কমেন্টস যখন আসে যে আমি চিনি বা অমুক চিনি, ওই কমেন্টসটাকে আপনারা হুবহু কপি করে আপনারা আবার পোস্ট করতে থাকেন। এতে করে আসলে যে ওই কমেন্টসটা করেছে তাকে খুঁজতে সমস্যা হয়। তো আপনারা সাধারণত এই ধরনের কমেন্টস যদি আপনারা কপি করে পেস্ট করেন, তাহলে প্রথম যিনি ওই কমেন্টসটা করেছেন তার নামটা নিচে লিখে দিবেন। এতে করে আমাদের খুঁজতে অনেক সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।